হ্যালো এসএসসি 26 এন্ড 27 ব্যাচ, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সামারি লিখলে তুমি সামারিতে 10 আউট অফ 10 পাইতে পারো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা সামারি লেখার সবথেকে ইজিয়েস্ট, স্ট্যান্ডার্ড এন্ড কারেক্ট ফর্মটা শিখব। অর্থাৎ সবথেকে সহজ এবং সঠিক নিয়মটা শিখব, যেই নিয়মে যদি তুমি তোমার সামারি লিখে আসতে পারো, তুমি কলেজের পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় 10 আউট অফ 10 পাইতে পারো। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সামারি এমন একটা টপিক, বেসিক্যালি যেই টপিকটা যথেষ্ট ইজি একটা টপিক এবং যেই টপিকটা একটু স্ট্যান্ডার্ড ফরম্যাট মেইনটেইন করে লিখলে 10 আউট অফ 10 পাওয়া যায়। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে আমরা সামারিটাকে মানে এতটাও গুরুত্ব দিই না, একদম কাজের পার্ট টাইপের লিখে দিয়ে আসি এবং সামারিতে আমরা 2 বা 3 বা 4 পাই। ঠিক আছে, এর বেশি আমরা পাই না, এটা হচ্ছে বাস্তবতা। তুমি সামারিতে যত মার্ক এক্সপেক্ট করো তুমি কখনো তত মার্ক পাও না। বাট আজকে সামারি লেখার একদম স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট তোমাদেরকে শিখাবো। যদি তুমি এই ফরম্যাটটা মেইনটেইন করে লিখে আসতে পারো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তুমি এখান থেকে মানে 10 আউট অফ 10 পাবে। ঠিক আছে, সো বাই দ্য ওয়ে আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো চলো আমরা একটু মানে ফরম্যাটগুলো দেখে নিই বা শিখে নিই। সো প্রথমে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব যে ভাইয়া বলো তো সামারি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সামারি? সামারি এর বাংলা অর্থ হচ্ছে সারাংশ। সামারি এর বাংলা অর্থ হচ্ছে সারাংশ। এখন সামারি মানেটা কি বা সামারি বলতে তুমি কি বুঝো? এখন দেখো সামারি বলতে আমরা কি বুঝি, আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের শিখাবো, কারণ এই টপিকটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। খুব কম সময় লাগবে, 5 বা 6 মিনিট লাগবে এই ফুলটা শিখাইতে। এই 5 বা 6 মিনিট টাইম ইনভেস্ট করো, তুমি সামারিতে 10 আউট অফ 10 পাবা, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি। সো সামারিটাকে অ্যাকচুয়ালি সামারি মানে সারাংশ। দেখো এ সামারি ইজ এ শর্ট ভার্সন অফ এ টেক্সট। সামারি হয় কোনো একটা টেক্সটের খুবই শর্ট ভার্সন। সেই শর্ট ভার্সনটার ভিতর কি কি ইনক্লুডেড থাকবে? দ্যাট ইনক্লুড, যেটার ভিতরে ইনক্লুড বা অন্তর্ভুক্ত থাকবে অনলি দ্য মেইন আইডিয়াস অর কি পয়েন্টস, যার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে একদম যে মেইন আইডিয়া এবং তার যে ফোকাল পয়েন্টটা অর্থাৎ কি পয়েন্টটা তার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, যার ভিতরে উইদাউট এক্সট্রা ডিটেলস অর এক্সাম্পল, অর্থাৎ যার ভিতরে কোনো ধরনের কোনো অতিরিক্ত তথ্য বা কোনো ধরনের কোনো এক্সাম্পল বা উদাহরণ কিন্তু থাকবে না। অর্থাৎ আমাদের সামারিটা হবে এমন একটা ফরম্যাট, যেই ফরম্যাটের ভিতরে শুধুমাত্র আমার মানে মেইন আইডিয়াটা থাকবে, কি পয়েন্টসগুলো থাকবে, এর ভিতরে কোনো এক্সট্রা এক্সাম্পল বা ডিটেলস কোনো হাবিজাবি লেখা থাকবে না বা লেখা যাবে না। অর্থাৎ সামারিটা এটা তোমার হইতে পারে কোনো একটা প্যাসেজের সামারি বা কোনো একটা পোয়েমের সামারি। আমাদের অ্যাকচুয়ালি প্যাসেজ বা পোয়েম থেকেই কিন্তু আসবে, মেইনলি প্যাসেজ থেকেই আসবে আমাদের এইচএসসিতে। সো আমরা এই প্যাসেজের সামারি লিখি বা পোয়েমের সামারি লিখি, আমাদেরকে ফার্স্ট অফ অল মাথার ভিতরে রাখতে হবে যে সামারিটা আমি লিখবো। এখন আমি তোমাকে সব সেগমেন্ট বুঝাবো, একটু টাইম দাও, জাস্ট 1 মিনিট টাইম দাও। সো প্রথম হচ্ছে আমাদের এখানে মেইন আইডিয়া থাকবে বা কি পয়েন্টস থাকবে। সো এখন এখানে তুমি এক্সট্রা কোনো ইনফরমেশন বা অতিরিক্ত যে ডিটেলস বা এক্সাম্পল দিতে পারবা না। ঠিক আছে, এখন এই সেগমেন্ট আমি পুরাপুরি একটা একটা করে ধরে ক্লিয়ার করে দিই। সো প্রথম তোমাদের যে প্রশ্নটা আসবে, আমি এইটা ভালো করে বুঝাবো একটু পরে। যে প্রথম যে প্রশ্নটা তোমরা আমাকে করবা যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি সামারি কয়টা সেন্টেন্সে লিখবো, কয়টা সেন্টেন্সে লিখবো? সামারি জেনারেলি কয়টা সেন্টেন্সে লিখলে ভালো একটা স্ট্যান্ডার্ড সামারি হবে? এখন আমরা যে প্রচলিত নিয়ম বা গতানুগতিক একটা নিয়ম আছে যে সামারি অবশ্যই হইতে হবে আমার প্যাসেজের অন থার্ড, প্যাসেজ বা পোয়েমের অন থার্ড। অর্থাৎ আমার যদি আমার যে প্যাসেজটা দেওয়া থাকবে, প্যাসেজটা যদি হয় 15 সেন্টেন্সে, তাহলে আমার সামারিটা হওয়া লাগবে 5 সেন্টেন্সে। যদি আমার পোয়েমটা থাকে 20 সেন্টেন্সে, আমার তোমার সামারিটা হওয়া লাগবে আপ টু কত? আমার সামারিটা হওয়া লাগবে আপ টু তোমার এরকম 6 অর 7 সেন্টেন্সে। এরকম আমরা কিন্তু এই যে গতানুগতিক যে ধারণা পোষণ করে থাকি, বাট সবসময় এইটা তুমি মেনটেন করতে পারবা না। তোমাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করতে হবে। ঠিক আছে, তোমার প্যাসেজ বা পোয়েম যত ছোট হোক বা বড় হোক, ডাজন্ট ম্যাটার, আমাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করতে হবে। আমরা মাঝে সাথে এমনও দেখি, এমনও প্যাসেজ আসে যে সকল প্যাসেজগুলো প্রায় 40 থেকে 50টা সেন্টেন্সের সমন্বয়ে গঠিত। এখন তুমি কি ওর জন্য 12টা বা 13টা সেন্টেন্সে সামারি লিখবা? তাহলে এখানে সামারি হইলো না তো, এটা তো আরেকটা প্যাসেজ হয়ে গেল। আমাদের অন থার্ড এইটা মেইনটেইন যে করাই লাগবে ব্যাপারটা মোটেও এরকম না, আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসতে হবে। বাট আমরা ট্রাই করবো অন থার্ড লেখার। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড যেহেতু ফরম্যাট, বাট এর মানে যেটা সব থেকে ভালোভাবে বা কারেক্ট ওয়েতে তুমি লিখতে পারবা সেটা হচ্ছে তুমি একটা স্ট্যান্ডার্ড লাইন বা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরম্যাট সেট করবা। সেইটা হবে ঠিক আছে 4 to 5 সেন্টেন্স, এটা আপ টু 6 সেন্টেন্স হইতে পারে, তার বেশি না। অর্থাৎ তোমার প্যাসেজ বা পোয়েম যত বড় হোক বা যত ছোট হোক, ঠিক আছে, তুমি ট্রাই করবা, এটা কিন্তু ফিক্স না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তুমি ট্রাই করবা অবশ্যই 4 লাইন, যদি একদম ছোট হয় আমার প্যাসেজ বা পোয়েম, তুমি ট্রাই করবা 4টা সেন্টেন্সে লেখার।
ঠিক আছে। যদি মাঝামাঝি লেভেলের হয় তুমি ট্রাই করবা 5টা সেন্টেন্সের লেখার। এখন যদি দেখতেছো যে আমার প্যাসেজ বা পোয়েমটা ম্যাসিভ আকারে অনেক বড় আছে, দেন তুমি ট্রাই করবা এটা আপ টু 6 সেন্টেন্সের ভিতরে কভার করার, ঠিক আছে। মোর মানে এর বেশি তুমি যাবা না, ঠিক আছে, নট মোর দ্যান দ্যাট। তুমি এর বেশি কোনোভাবেই তুমি এক্সিড করতে পারবা না, তাইলে কিন্তু এটা সামারি থাকবে না, ঠিক আছে। আই রিপিট, তাইলে কিন্তু এটা সামারি থাকবে না, আমাকে কিন্তু সামারি লিখতে হবে। বাট আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা জেনারেলি আমাদের যে সকল স্টুডেন্ট, আমরা মানে আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, সো আমরা কিন্তু সঠিকভাবে লিখি না। আমরা কি করি, প্রথম থেকে 2টা লাইন তুলে দিই একদম হুবহু, মাঝখান থেকে 2টা, লাস্ট থেকে 2টা। ডোন্ট ডু দিস, প্লিজ ডোন্ট ডু দিস। মার্ক পাবা না, 2 বা 3 পাবা, তার বেশি পাবা না। এখন আমার কতটুকু লিখতে হবে আমি এটা বুঝলাম। তারপরে তোমরা দ্বিতীয় যে প্রশ্নটা করবা যে ভাইয়া এইটা কিন্তু তোমাকে একটা সিঙ্গেল প্যারাগ্রাফে লিখতে হবে। তুমি সামারির জন্য কিন্তু এরকম যে বুলেট পয়েন্ট দিয়ে এইভাবে যে একটা লাইন লিখলাম, এই একটা লাইন লিখলাম, এরকম পারবা না। বা তুমি এই যে অন টু বা এ বি এরকম করে লিখতে পারবা না, তোমাকে সিঙ্গেল একটা প্যারার ভিতরে কিন্তু লিখতে হবে। এটা একটু মাথার ভিতরে রাখো, ঠিক আছে। তুমি পারলে এখানে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবা। তোমাদের অনেকে বলবে যে ভাই কমপ্লেক্স সেন্টেন্স দিলে বড় বড় সেন্টেন্স দেওয়া অনেক বড় হয়, ডোন্ট ডু দিস, এটা করার দরকার নাই। তুমি সিম্পল সেন্টেন্স ব্যবহার করো, সামারি খুব সাবলীল ভাষায় লিখো, খুব সুন্দর করে লিখো, তুমি খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এখন এরপরে একটা চমৎকার বিষয় আছে, সামারিতে যদি কখনো ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে, যে যদি তোমাকে বলে আমার 50 ওয়ার্ডে একটা সামারি লিখো, দেন তুমি ওই ওয়ার্ড লিমিটেশনটা মেনটেন করবা, ঠিক আছে। যদি কোনো জায়গায় তোমার ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে, তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন দিস, তোমাকে কিন্তু এটা ডেফিনেটলি বাধ্যতামূলক মেনটেন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অব্লিগেটরি, ওইখানে কিন্তু আমাদের কোনো এখতিয়ার নাই। সো সবসময় থাকে না, যদি কোনো জায়গায় থাকে তোমাকে কিন্তু মেনটেন করতে হবে, এটা অব্লিগেটরি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, সামারি কিন্তু প্যাসেজ অনুযায়ী হবে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, নট ইউর পার্সোনাল অপিনিয়ন। অর্থাৎ সামারি অর্থাৎ সারাংশটা, এই সারাংশটা কিন্তু ওই প্যাসেজে যেইটা আছে ওই প্যাসেজের অনুযায়ী হবে। অর্থাৎ ওই প্যাসেজের মেইন আইডিয়া বা কি পয়েন্টসগুলো লিখবা, সামারির ভিতরে কখনো পার্সোনাল অপিনিয়ন দিতে যাবা না। পার্সোনাল অপিনিয়ন মানে কি, ওই সামারি পড়ে তুমি কি বুঝছো এইটা দিতে যাবা না। ওই সামারিতে যা মানে ওই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝছো, তুমি সামারিতে এটা দিতে যাবা না। ওই প্যাসেজে যা আছে ওইটা দিবা, ঠিক আছে, ওই অনুযায়ী দিবা। তুমি কি বুঝছো, তোমার বুঝ বা তোমার পার্সোনাল অপিনিয়ন এখানে তুমি ইনক্লুড করবা না। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে, সামারি লেখার সময় তারা পণ্ডিতগিরি কইরে ওর ভিতরে লেখে যে আই থিঙ্ক, উই থিঙ্ক, দে থিঙ্ক, ফর এক্সাম্পল। এখন ভাই তুই আই থিঙ্ক, উই থিঙ্ক, দে থিঙ্ক এরকম কোনো কিছু দিতে পারবি না। অর্থাৎ প্যাসেজে তোর যেটা দেওয়া আছে তুই ওইটাই দিবি, ঠিক আছে। তুমি কি চিন্তা করছো বা তোমার আশেপাশে ওই মানুষ প্যাসেজটা পড়ে কি চিন্তা করতে, ডাজন্ট ম্যাটার। মেইন কথা হচ্ছে সামারি হবে পুরো প্যাসেজ বেসড। অর্থাৎ প্যাসেজে যা দেওয়া আছে প্যাসেজেরই শর্ট ফর্ম হচ্ছে সামারি, তোমার পার্সোনাল অপিনিয়ন হবে না। অনেক মাতব্বর আছে দিবে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ভাই এরকম দিস না, ফর এক্সাম্পল টোল দেওয়া যাবে না। মানে তুমি নিজের মতো করে একটা উদাহরণ বানাইলা যে এরকম একটা, ভাই এই সিচুয়েশনে এই হচ্ছে, উদাহরণস্বরূপ এই থেকে ওই। তুমি নিজের মতো কোনো উদাহরণ, নিজের পার্সোনাল কোনো অপিনিয়ন কিছু পার্সিউ করতে পারবে না সামারিতে। সামারি হবে টোটালি আমার প্যাসেজের উপর বেসড করে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, সামারিতে পার্সোনাল অপিনিয়ন, আই থিঙ্ক, উই থিঙ্ক, দে থিঙ্ক, আবার নিজের মতো করে কোনো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া। আমি কোনো কিছু চিন্তা করতেছি, আমার মতামত আমি এখানে দিতে পারবো না, আমি নিজের মতো করে কোনো এক্সাম্পল দিতে পারবো না, ঠিক আছে। আমার মতামতের কোনো দাম নেই, আমার এক্সাম্পলের কোনো দাম নেই। এইটা মোটামুটি সম্পূর্ণটা নির্ভর করে প্যাসেজের উপরে, সম্পূর্ণ 100%, ঠিক আছে। সামারি হচ্ছে প্যাসেজের শর্ট ফর্ম, প্যাসেজের যে মেইন আইডিয়া বা কি পয়েন্টসগুলো আমি এখানে ইনক্লুড করব। এবং একটা জিনিস মাথায় রাখবা যে এই যখন আমি লিখবো তখন আমি ভোকাবুলারি ব্যবহার করব, ঠিক আছে। ভোকাবুলারি ব্যবহার করব, যথেষ্ট স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি ব্যবহার করব। এই জিনিসটা মাথায় না রাখলে কিন্তু অনেক বড় সমস্যা। ভোকাবুলারি যদি তুমি ব্যবহার না করতে পারো, ভোকাবুলারির সাথে সাথে তুমি একটা কাজ করবা যে গ্রামারের ক্ষেত্রে একটু ফোকাস রাখবা, তোমার জন্য এখানে গ্রামার আর স্পেলিং যেন ভুল না হয়, ঠিক আছে। কারণ খুব শর্টে লিখতে হয়। তুমি যদি গ্রামার কোনোভাবে ভুল করো কোনো প্যারা নাই, ঠিক আছে, ওটা টিচাররা মেনে নিলেও স্পেলিং বা বানান ভুল যেন কখনো না হয়। তুমি জাস্ট 4টা বা 5টা সেন্টেন্স লিখবা, এখানে টিচার তোমাকে 10 মার্ক দিবে। এখন তুমি যদি গাধার মতো একটা বানান ভুল করো, বানান ভুল করলে টিচার কি তোমাকে মার্ক দিবে? কখনোই না। সো আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি এক্সট্রা নতুন নতুন ভোকাবুলারি ব্যবহার করব। আমি হুবহু কোনো লাইন কপি করব না, নট কপিং। এটা মেইন একটা আমাদের ফোকাল পয়েন্ট থাকবে যে আমি কোনো লাইন হুবহু কপি করব না, আমি কোনো ভোকাবুলারি হুবহু কপি করব না। আমি ভোকাবুলারি তোমার বেসিক্যালি সিনোনিম বা অ্যান্টোনিম ওইখানে যেটা সুইটেবল মনে আমি নিজের মতো করে নিজের স্টক থেকে দেওয়ার ট্রাই করব। এখন যদি তুমি না পারো, তুমি খুব জেনারেলি লিখো, কোনো প্রবলেম নাই। তুমি কারেক্ট স্পেলিংটা মেনটেন করো, অর্থাৎ তুমি সঠিক বানানটা মেনটেন করো, এখানে কাইন্ডলি ভুল করো না, ঠিক আছে। অর্থাৎ এই সেগমেন্টটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমি সামারিতে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো, ঠিক আছে। সো এখন আমি তোমাদের একটা সামারি প্র্যাকটিস পর্যন্ত করাবো।
যে সামারি তুমি কিভাবে প্র্যাকটিস করবা, বা সামারি তোমার ধরো এইরকম একটা পোর্শন দেওয়া থাকবে, একটা প্যাসেজের ফুল প্যাসেজ জেনারেলি দেওয়া থাকে না, এই পোর্শন অফ প্যাসেজ থাকে এবং ওই পোর্শনটা থেকে তোমাকে সামারি করতে হয় বা সামারাইজ করতে হয়। সো এখানে তুমি যখন সামারি লিখবা, সো যে পোর্শনটা দেওয়া থাকবে প্রথমত তোমাকে সেই পোর্শনটা ভালো করে পড়তে হবে। এবং এইটা যেহেতু তোমার সিন প্যাসেজ থেকে আসবে, আমরা সবাই ভালো করে এতটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই প্যাসেজটা অবশ্যই পড়া থাকবে। এবং যদি পড়া না থাকে এটা তোমার মূর্খতা বা তোমার কি বলবো মানে অলসতা। তুমি যদি এই প্যাসেজগুলো না পড়ো, তোমার সামারি, তোমার এই যে সিন প্যাসেজ থেকে 35 মার্কস আসবে, হিউজ মার্কস। মানে যেখানে ইংলিশে প্রত্যেক বছর লাখ লাখ পরীক্ষার্থী ফেল করে, সেখানে 35 মার্কসের ভিতরে তুমি 30 মার্ক ক্যারি করতে পারো শুধুমাত্র সিন প্যাসেজগুলো পড়ে। সো ওই প্যাসেজগুলো থেকে যেহেতু আসবে, আমাদের অবশ্যই পড়া থাকবে। যদি কোনো বান্দা এই প্যাসেজ না পড়ে ডিরেক্ট মনে করে যে আমি বানায় বানায় একদম হুবহু সামারি, মানে এখান থেকে 2 লাইন মাঝখান থেকে 2 লাইন দিয়ে আমি তুলে দিয়ে আসবে আর আমি খুব ভালো একটা মার্ক ক্যারি করব, তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। খাতা দেখার নিয়ম বদলাইছে, খাতা দেখা কিন্তু আগের মতো হয় না যে গাজীর পাঠ লিখবা ভালো একটা মার্ক ক্যারি করবা, ঠিক আছে? একটু মাথার ভিতরে রাখবা। সো বাই দ্য ওয়ে, ক্লাসটা কেমন লাগলো বা কেমন লাগতেছে অবশ্যই ভাইয়াকে জানাবে। এবং তোমার নেক্সট কোন ক্লাস প্রয়োজন বা ভাইয়ের ক্লাস ওভারঅল কেমন লাগলো অবশ্যই জানাই যাবে যে ভাই আমার ভালো লাগছে বা আমার হেল্প হইছে বা হেল্প হই নাই, বা নেক্সট তুমি কোন ক্লাস সাহস স্বপ্নরাবি থেকে, হীরামন অফিসিয়াল থেকে, ঠিক আছে? তুমি কোনটা চাও তুমি একটু জানাও, ঠিক আছে? ভাইকে একটু জানাই যাও। সো তুমি যখন এই যে পোর্শন অফ প্যাসেজ থাকবে, তখন তোমাকে কি করতে হবে, মানে প্যাসেজ মানে ফুল একটা ইউনিট বা লেসনের একটা পোর্শন আর কি, মানে এইটা হচ্ছে একটা প্যাসেজ। সো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, প্রথমে তোমাকে রিড থরলি সুন্দর করে একবার পড়তে হবে। পড়ে তুমি মেইন আইডিয়া বের করবা, তুমি কি পয়েন্টস বের করবা বা মেইন যে ফোকাল পয়েন্ট বের করবা, তারপরে তুমি লাস্টে মানে প্রপার কানেক্টর মানে কি তুমি একটার সাথে মানে আরেকটা ভালো করে কানেক্ট করতে পারো, মানে থিম বা তুমি লাস্টে কোন কানেক্টরটা ব্যবহার করবা, এই জিনিসগুলো আর কি প্রপার কানেক্টর দ্বারা আমরা বুঝাই। সো এই ক্ষেত্রে মেইনলি আমরা এইটা যদি পড়ি, আমি দেখবো যে ফোক মিউজিকের কথা আছে, যে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। এবং আমি তোমাকে বলতে পারি এই পোর্শনটা থেকে বাংলাদেশের 9টা বোর্ডের ভিতরে যে কোনো বোর্ডে এই পোর্শনের এই অংশটা থেকে একটা সামারি আসবে এবং আসবে। এই যে পোর্শনটা আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি আজ এক্সাম্পল, সো এই এক্সাম্পল থেকেই তোমার যে কোনো বোর্ডে প্রশ্ন আসবে এবং আসবে, এটা একদম ফর শিওর গ্যারান্টেড, ঠিক আছে? তুমি একদম ধরে নাও এখান থেকে যে কোনো একটা বোর্ডে সামারি চলে আসছে, এই সেম সামারিটা যদি লিখে আসো তুমি 10 আউট অফ 10 পাবা। 2টা বা 3টাতেও আসতে পারে, বাট মিনিমাম একটাতে আসবে, আই এম কনফিডেন্ট। সো দেখো এখানে আমি যদি পড়ি, আমার প্যাসেজটা পড়া লাগবে, আমি জানি প্যাসেজে কি আছে, যে বা সবাই তোমরা জানো, তারপর আমরা একটু দেখি আমি, কারণ এখানে এক্সাম্পল দিয়ে টেনে টেনে দেখাই দিব যে কোনটার সাথে কোনটা মিল আমি লিখছি। যে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। ফোক মিউজিক একটা সম্প্রদায়ের গান এবং মিউজিক, ঠিক আছে, এই দুইটার দ্বারা মূলত গঠিত, that are not influenced by any sophisticated musical rules or any standard musical style. Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular song. অর্থাৎ বাংলাদেশের একটা ঐতিহ্য আছে, খুবই মানে কি সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে ফোক মিউজিক বা লোকসঙ্গীতের, ঠিক আছে? এবং এই লোকসঙ্গীতের ঐতিহ্য বেসিক্যালি তোমার এখানে এই গানগুলো তোমার রিলিজিয়াস বা ধর্মীয় হয়, আবার তোমার সেকুলার বা অসাম্প্রদায়িকও হয়। তারপরে কি আছে, ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ আ মিউজিক অফ দ্য অ্যানশিয়ান্ট টাইমস। অর্থাৎ এটা কিন্তু একটা প্রাচীন কালের বা প্রাচীন সময়ের মিউজিক বা গান হিসেবে কিন্তু আমরা আর কি বর্ণনা করে থাকি। দ্যাট স্প্রাং, যেটা অ্যাকচুয়ালি উদ্ভূত হয় বা যেটা মূলত যেখান থেকে আসে, অরিজিন টাইপের, ঠিক আছে? স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা একটা কমিউনিটির হার্ট থেকে আসে বা হৃদয় থেকে আসে, ঠিক আছে? বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যেটা বেসিক্যালি তাদের ন্যাচারাল স্টাইল, কিসের ন্যাচারাল এক্সপ্রেশন, অর্থাৎ তাদের মানে যে কথাবার্তা বা বহিঃপ্রকাশ, কোনো কিছু ভাবের বহিঃপ্রকাশের যে ন্যাচারাল যে স্টাইলটা আছে সেইখান থেকে কিন্তু বেসিক্যালি আসে, ঠিক আছে? ইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সং। এবং এই যে গানগুলা অর্থাৎ আমাদের যে ফোক মিউজিকগুলা, এগুলো বেসিক্যালি কোনো ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ বর্তমান কালের মিউজিকের কথা বলতেছে, আর মডার্ন বা আধুনিক যে পপুলার গানগুলো আছে এগুলোর দ্বারা কিন্তু কোনোভাবে প্রভাবিত নয়, প্রভাব মুক্ত, ঠিক আছে? অর্থাৎ এরকম ন্যাচারাল সং, যে তুমি গান গাইতেছো ওইটাই একটা তোমার ফোক মিউজিক, তোমার এলাকার ভাষায় গান গাইতেছো, ঠিক আছে? ওইটাই হচ্ছে। তারপরে কি, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ড্যান্স মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক। অর্থাৎ একটা মিউজিকের ডেফিনেশন দিয়েছে, মিউজিক মূলত কি, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, tune and dance that originate from the traditional culture of ordinary people। অর্থাৎ এটা ফোক মিউজিকটা মূলত তোমার অর্ডিনারি পিপলের একটা ট্র্যাডিশনাল কালচারের অংশ আর কি, মানে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি তার একটা অংশ। তারপরে কি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বাউল সং আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। অর্থাৎ বাউল সং একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি ফুল প্যাসেজটা পড়ি, আমি কোন ইনপুটটা পাই এখান থেকে,
আমি যদি ফুল প্যাসেজটা পড়ি আমি এখানে দেখব আমার এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে বা জানানো হয়েছে বা আমার যে মেইন আইডিয়া সেইটা হচ্ছে ফোক মিউজিক বা লোকসঙ্গীত, না? অর্থাৎ এই লোকসঙ্গীত সম্পর্কে কিন্তু আমাকে এখানে জানানো হয়েছে এবং এর কি পয়েন্টগুলো হচ্ছে যে ফোক মিউজিক কি দ্বারা গঠিত, কোথা থেকে আসছে, অর্থাৎ ফোক মিউজিকের ফিচারগুলো মূলত এর কি পয়েন্ট। ফোক মিউজিক বা লোকসঙ্গীতের মেইন আইডিয়া আমি বুঝলাম, আমি ফাইন্ড আউট করলাম, তারপরে এর মানে যে কি পয়েন্ট বা ফোকাল পয়েন্ট বা মেইন পয়েন্ট কোনগুলো, এর মেইন পয়েন্ট হচ্ছে যে ফোক মিউজিক কোথা থেকে অরিজিনেট হয়েছে, অর্থাৎ কোথা থেকে উৎপত্তি হয়েছে, ফোক মিউজিকের ফিচার বা ক্যারেক্টারিস্টিক কোনগুলা, দ্যাট ইজ দ্য থিং। এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি এর কি পয়েন্টস। তারপরে আমার প্রপার কানেক্টর, এগুলো মূলত তুমি যখন লিখবা আমি তোমাকে দেখাই দিব যে লাস্টে আসলে কিভাবে লিখতে হয় বা কিভাবে জোড়া লাগাইতে হয়। সো দেখো আমি যদি এখন এইটা সুন্দর করে সামারাইজ করি, সামারিটা কেমন হবে দেখো, আমি নিজের মতো করে লিখছিলাম। সো সামারি করার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে ফার্স্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি ট্রাই করবা যে তুমি প্রথম যে লাইনটা দিবা সামারির জন্য, ওই লাইনটায় তুমি তোমার এই যে মেইন আইডিয়াটা তুলে ধরবা, ঠিক আছে? যে ওই মেইন আইডিয়াটা কি বুঝাইছে তুমি এই মেসেজটা টিচারকে দিবা যে স্যার আমি বুঝছি যে আপনার এই প্যাসেজটা দ্বারা অ্যাকচুয়ালি আমার এই মেসেজটা আমাকে আমার যে যিনি লিখছেন বইটা বা যিনি লিখছেন লেসনটা উনি আমাকে দিতে চাইছেন যে আমাকে এই মেসেজটা মূলত দেওয়া হচ্ছে যে এই প্যাসেজে এই বিষয়ে বলা হয়েছে। সো আমি দেখলাম এখানে ফোক মিউজিক সম্পর্কে বলা হয়েছে। সো আমরা প্রথম যে লাইনটা দিব, প্রথম লাইনটা হবে দ্য প্যাসেজ ডিলস উইথ, ঠিক আছে? দ্য প্যাসেজ ডিলস উইথ। আমি এটা দেখো, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা কিন্তু সবাই ব্যবহার করে না। তোমরা কিন্তু দাও এরকম দ্য সামারি অফ দ্য প্যাসেজ বা দ্য সামারি অফ দ্য এই বা দ্য প্যাসেজ শোস, দ্য প্যাসেজ হাইলাইটস, এগুলো হয় না। বাট এইরকম যদি তুমি একটা সুন্দর সামারি লিখতে যাও, সো এখানে যদি তুমি দ্য প্যাসেজ ডিলস উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ডিলের পরে উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা, তাহলে ডিলস উইথ তুমি যখন দিবা টিচার তখন তোমার ভোকেবের যে নলেজ এইটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন যে না এই ছেলেটা ভালো ভোকেব জানে, যে ডিলস উইথ মানে আলোচনা করা, ঠিক আছে? ডিল ইন মানে ব্যবসা করা। সো ওই ডিলস উইথ আর ডিল ইনের ভিতরে পার্থক্যটা বুঝে, মানে ও মোটামুটি ভালো কিছু জানে, টিচার কিন্তু বুঝবেন। সো আমি যদি এখানে প্রথম সেন্টেন্সের একদম যে পাঁচ লাইন হিসেবে দিই যে দ্য প্যাসেজ ডিলস উইথ, এখন ডিলস উইথের পরে উপরে যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে, এখানে ধরো ফোক মিউজিক নিয়ে আলোচনা করা হচ্ছে বলে আমি ধরো এখানে দিলাম যে ফোক মিউজিক, ঠিক আছে? ফোক মিউজিক উপরে ধরো ফোক মিউজিক নিয়ে আলোচনা করা হচ্ছে বলে আমি এখানে দিব ফোক মিউজিক। বা উপরে যদি মোবাইল ফোন নিয়ে আলোচনা করা হতো মোবাইল ফোন দিলাম, উপরে যদি এডুকেশন নিয়ে আলোচনা করা, অর্থাৎ আমার মেইন আইডিয়া যেটা আমি জাস্ট প্রথমে ওইটা লিখবো, দ্য প্যাসেজ মেইনলি ডিলস উইথ বা দ্য প্যাসেজ ডিলস উইথ ফোক মিউজিক বা এডুকেশন বা এরকম ওইখানে উপরে যেটা দেওয়া থাকবে বা মেইন আইডিয়া যেটা আমি খুঁজে বের করতে পারবো, বা আর্ট হইলে আর্ট, ক্রাফট হইলে ক্রাফট, ঠিক আছে? যেটা আমার দেওয়া থাকবে জাস্ট আমি ওইটা জাস্ট বসাই দিব, দ্য প্যাসেজ ডিলস উইথ। এই প্রথম লাইনটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এই প্রথম লাইনটা দেখে টিচার তোমাকে 2 মার্ক এমনিই দিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট প্রথম লাইনের উপর বেস করে। এরপরে কি কাজ? এরপরে কাজ হচ্ছে তুমি ফুলটা সুন্দর করে সামারাইজ করবা, তুমি 2-3টা লাইন একসাথে সুন্দর করে রিপ্রেজেন্ট করবা যে ওই লাইনের ভাবার্থ কি ছিল। এখানে নিজের মতামতের কোনো দাম নেই, ন্যূনতম দাম নেই, আই রিপিট ন্যূনতম দাম নেই। আমি যদি এখানে দিই যে ফোক মিউজিক কনসিস্ট অফ সং অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অর্থাৎ এত কিছু বললাম বা এর পরে আরও তো অনেক কিছু বলছি। এখন আমি এটা কিভাবে লিখছি সুন্দর করে দেখো, আমি এখানে লিখছি যে ফোক মিউজিক ইজ দ্য সিম্পল মিউজিক অফ অর্ডিনারি পিপল ইন এ কমিউনিটি, অর্থাৎ ফোক মিউজিক বা লোকসঙ্গীত মানে একদম সিম্পল মিউজিক অর্ডিনারি পিপল বা অর্ডিনারি মানে একটা পিপলের একটা মানে তোমার জনগোষ্ঠী বা জেনারেল একটা কমিউনিটির। এখানে কিন্তু এই উপরের যে কথাটা আছে এই উপরের কথাটা যথেষ্ট ইজিয়েস্ট অ্যান্ড সিম্পল একটা ফর্মে আমি এখানে ঢুকাইছি। তাহলে ফোক মিউজিকটাকে, ফোক মিউজিক হচ্ছে আমাদের কোনো একটা কমিউনিটি সাধারণ মানুষের খুবই সাধারণ সঙ্গীত বা সাধারণ গান, একদম ইজিয়েস্ট ফরম্যাটে কিন্তু আমি ওইটা এখানে রিপ্রেজেন্ট করছি। তারপরে কি আছে দেখো, তারপরে তুমি এখানে আমি পরের যে সেন্টেন্সটা দিছি, পরের সেন্টেন্সটা আছে ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল রুলস অর মডার্ন মিউজিক স্টাইল, অর্থাৎ এই যা আমাদের যে সংটা অর্থাৎ যে ফোক মিউজিকটা, এই ফোক মিউজিকটা কোনো প্রকার কোনো ক্লাসিক্যাল মিউজিকের রুলস দ্বারা বা মডার্ন মিউজিক দ্বারা কিন্তু প্রভাবিত নয়। এই লাইনটা আমি কোথা থেকে নিয়ে আসছি বা এই সেন্টেন্সটা আমি কোথায় পাইছি, এই সেন্টেন্সটা কিন্তু আমি এইখান থেকে নিয়ে আসছি যে এই যে দ্যাট আর নট, ঠিক আছে? দ্যাট আর নট মানে আমাদের ফোক মিউজিককে বুঝাইছে। ইনফ্লুয়েন্স অর্থাৎ এই যে ফোক মিউজিকগুলো কিসের দ্বারা ইনফ্লুয়েন্স না, এনি
সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অর্থাৎ ওইখানের ওই যে লাইনটা আমি জাস্ট শর্ট করে এখানে সুন্দর করে বসাই দিছি, সুন্দর করে নিজের একটা সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার আমি কিন্তু এখানে বসাই দিলাম। তারপরে কি আছে দেখো, যে বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্র্যাডিশন অফ ফোক মিউজিক, বাংলাদেশের একটা খুবই মানে সমৃদ্ধ ঐতিহ্য আছে ফোক মিউজিক বা আমার কিসের লোকসঙ্গীতের। আমি এই লাইনটা কোথায় পাইলাম, আমি কিন্তু এই লাইনটা এইখান থেকে পাইলাম, যে বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, অর্থাৎ ওইখান থেকে আমি বসাই কিভাবে মডিফাই করছি দেখো, এখানে বলছি ইনক্লুডিং রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস সং। এখানে কি ছিল যে হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস সং। আমি কিন্তু এখানে লাইনটা হুবহু কপি করি না, আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পরিবর্তন করে এখানে সুন্দর করে বসাই রাখছি, যাতে তোমার মানে ভাবমূর্তিটা নষ্ট না হয়। অর্থাৎ এইখানে যাতে মানে টিচার পড়ার সময় মনে না করে যে আমি নিজের মতো করে লিখছি, আমি জাস্ট আমার প্যাসেজে যেটা থাকবে আমার প্যাসেজ অনুযায়ী লিখবো। আমি আবার বলতেছি যে আমার অলওয়েজ মাথায় রাখতে হবে, আমার অলওয়েজ মাথার ভিতরে একটা ইনফরমেশন থাকা লাগবে যে ভাইয়া সামারি অলওয়েজ এবং অলওয়েজ প্যাসেজ অনুযায়ী হবে, নট মাই পার্সোনাল অপিনিয়ন। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে লিখছি যে ফোক মিউজিক কামস ফ্রম দ্য ওল্ড টাইমস। এই ফোক মিউজিক কামস ফ্রম দ্য ওল্ড টাইমস কোথা থেকে আসলো, এই যে এইখান থেকে আসছে বেসিক্যালি, যে এই যে ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য এনশিয়েন্ট টাইমস। ওই এনশিয়েন্ট মানে কি প্রাচীনকাল বা অনেক আগের সময়, আর এখানে আমি যদি ওইটার সিনোনিম হিসেবে ব্যবহার করছি যে ফোক মিউজিক কামস ফ্রম ওল্ড টাইমস, অর্থাৎ এটা কিন্তু অনেক যে একটা মানে পুরাতন একটা সময় থেকে কিন্তু আসছে, বা পুরাতন সময়ের গান কিন্তু এইটা। এখানে কত কিছু ছিল যে মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য হাবি জাবি, এত বড় একটা সেন্টেন্সকে আমি সুন্দর একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে মানে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারাল ফরম্যাটে নিয়ে এসে কিন্তু এখানে লিখে দিলাম। অ্যান্ড এবং এক্সপ্রেস পিপলস ন্যাচারাল ফিলিং, এবং এখানে কিন্তু মানে পিপল বা মানুষজনের ন্যাচারাল ফিলিংসটা এক্সপ্রেস করা। এবং এই লাইনটা আমি কোথায় পাইছি, এই লাইনটা বেসিক্যালি আমি এই যে ন্যাচারাল, ঠিক আছে, এটা মূলত বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, এইখান থেকে সুন্দর করে আমি কিন্তু এখানে কি পয়েন্টসগুলো জাস্ট সুন্দর করে ডিটারমাইন করে বসায় রাখছি, নাথিং এলস, আর কিচ্ছু না। আর এখানে অদ্বিতীয় কোনো কিছু নাই যেটা তুমি পারবা না বা যেটা তুমি বুঝো না। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপর আছে বাউল সং আর এন এক্সাম্পল অফ ফোক মিউজিক দ্যাট কম্বাইন্স সং টিউন অ্যান্ড ড্যান্স। এখন ব্যাপার হচ্ছে ভাই আমি এই লাইনটা কেন দিলাম জানো, এই লাইনটা না দিলেও আমার একটা পূর্ণাঙ্গ সামারি হইতো। কেন দিলাম, আমি তোমাদের একটা কথা বলছিলাম যে প্যাসেজের ভিতরে ফর এক্সাম্পল বা এইরকম কোনো কিছু আনতে পারবা না। কখন আনতে পারবা না, যখন তুমি নিজের মতামতটাকে বা নিজে কি বুঝছো এইটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল ব্যবহার করবা। ঠিক আছে, তখন এই ফর এক্সাম্পল বা আই থিঙ্ক উই থিঙ্ক কিন্তু হবে না। বাট এইখানে ফর এক্সাম্পলটা আমি কেন দিলাম তাইলে, কারণ এইখানে কিন্তু আমি আমার মতামত দিইনি, এখানে ফর এক্সাম্পল বিষয়টা কিন্তু মানে উল্লেখ করা ছিল। ফর এক্সাম্পলটা প্যাসেজের ফর এক্সাম্পল, এই ফর এক্সাম্পল আমার ফর এক্সাম্পল না। সো তোমরা যারা আমার কথাটা বা আমার ব্যাখ্যাকে মিস ইন্টারপ্রিট করবা তাদের জন্য বলে রাখি, মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই, সব জায়গায় ব্যাকআপ দেওয়া থাকে যে এইখানে এই ফর এক্সাম্পলটা আসছে কিন্তু প্যাসেজের ফর এক্সাম্পল, নট মাই পার্সোনাল অপিনিয়নের ফর এক্সাম্পল। এখানে একটা জায়গায় আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই নাই, আমি প্যাসেজ পড়ে কি বুঝছি ওইটা আমি দিই নাই, প্যাসেজে যা আছে ওইটা শর্ট ফর্ম আমি লিখছি, প্যাসেজে যা আছে ওইটা শর্ট ফর্ম লিখছি। এখানে আই থিঙ্ক উই থিঙ্ক দে থিঙ্ক এইটা আমি দিই নাই, বা আমি কি বুঝছি যে আমি একটা এক্সাম্পল প্রেফার করি, ঠিক আছে, আমি এরকম কোনো কিছু কিন্তু দিই নাই। আমি এখানে প্যাসেজকে সম্পূর্ণ শ্রদ্ধা জানায় প্যাসেজ যা আছে ওইগুলো আমি এখানে সুন্দর করে দিয়ে রাখছি। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য থিং, যে যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা বিষয় মনে রাখবা, এবং এই ফরম্যাটে যদি তুমি সুন্দর করে একটা মানে সামারি লিখে আসতে পারো, তুমি প্রথম থেকে যদি জাস্ট একবার রিক্যাপ করে দিই যে এখানে মোটামুটি আমি কি বুঝাইছি, যে সামারি বেসিক্যালি আমার যে টেক্সট বা পোয়েম থাকবে তারই শর্ট ফর্ম। ঠিক আছে, এখানে এক্সট্রা ইনফরমেশন বা আমি এক্সাম্পল দিব না, এখানে আমি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট সেট করবো যে 4, 5 বা 6টা সেন্টেন্সের ভিতরে আমার সামারি হবে। এটা টোটালি ডিপেন্ড করবে আমার প্যাসেজের উপরে। প্যাসেজ বা আমার পোয়েমটা যদি একদম ছোট হয় 4 লাইন দিব বা 4টা সেন্টেন্স দিব, যদি একদম যে মিডিয়াম লেভেল হয় তাহলে আমরা 5টা সেন্টেন্সে করব, যদি একটু বড় হয় আমরা 6টা সেন্টেন্স, আপ টু 6 সেন্টেন্স, নট মোর দ্যান দ্যাট, তার বেশি আমরা করব না, তাহলে কিন্তু এটা সামারি থাকবে না। আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসে ট্রাই করব, আমরা কোনো ওয়ার্ড লিমিটেশন থাকলে এটা কিন্তু মেইনটেইন করব, আমরা কিন্তু প্যাসেজ অনুযায়ী করব, নিজের পার্সোনাল কোনো অপিনিয়ন আমরা সামারিতে দিব না, নিজের পার্সোনাল কোনো অপিনিয়ন দিব না। আমরা ট্রাই করব গ্রামাটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করার, আমরা ট্রাই করব স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করার। এখন যদি গ্রামাটিক্যাল মিস্টেক সামাও হয়ে যায় আমি ঘাবড়াবো না, আমার জন্য স্পেলিং মিস্টেক না হয়, কারণ এই ফরম্যাটে লিখলে টিচার 10 আউট অফ 10 দিবে, কিন্তু এর ভিতরে যদি তুমি
স্পেলিং মিস্টেক করো এখানে কিন্তু 3 মার্ক কেটে নিবে। সো কখনো স্পেলিং মিস্টেক করবে না, তুমি সিম্পল স্ট্রাকচারে সিম্পল ওয়ার্ডে লিখো, কোনো প্যারা নেই, কিন্তু হুবহু কপি করো না, ঠিক আছে? দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ গাইজ, যে তুমি কখনো কোনোভাবে এটা হুবহু কপি করো না, ঠিক আছে? এবং এইভাবে পড়লে কিন্তু ভালো একটা ফলাফল করতে পারবা। তোমাদের ক্লাস নেক্সট কোনটা লাগবে এটা জানিয়ে যাও ভাইয়াকে। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে থাকলে যুক্ত হয়ে যাবে, ভিডিওটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারো। এখন তার থেকে বড় কথা হচ্ছে, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, সামনে তোমাদের টেস্ট এক্সাম, তারপরে তোমরা ইয়ার ফাইনাল দিবা, অর্থাৎ তোমাদের যে বেসিক্যালি বোর্ড এক্সাম, অর্থাৎ তোমরা যারা 26 ব্যাচের শিক্ষার্থী আছো, সামনে তোমাদের টেস্টের পরে তোমাদের আর 2 বা 3 মাস পরে তোমাদের কিন্তু বোর্ড এক্সাম। সো এরপরে কিন্তু তোমরা জীবনের বাস্তবতাটা বোঝা শুরু করবে। এরপরে বেসিক্যালি তোমার কি আসবে, অ্যাডমিশন ফেজ। সো অ্যাডমিশন ফেজে কিন্তু ভালো করতে গেলে এখন থেকে এইচএসসি লাস্ট টাইম থেকে পড়াশোনা করা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টাইমে ভালো করা টোটালি ডিপেন্ড করে না যে অ্যাডমিশন টাইমে তুমি কি পরিমাণ পড়াশোনা করছো, এটা কিন্তু ওভারঅল ডিপেন্ড করে তোমার এইচএসসি পিরিয়ডের লাস্ট টাইমের পড়াশোনা প্লাস তোমার অ্যাডমিশন টাইমের পড়াশোনা, অর্থাৎ এই দুইটার কম্বিনেশনে কিন্তু অ্যাডমিশন টাইমে তুমি তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবা। ঢাকা ইউনিভার্সিটি বলো বা যে ইউনিভার্সিটি তুমি চ্যারিশ করো, তোমার মানে পারসিউ করো যে ভাই আমার ইউনিভার্সিটি লাগবে, সো তোমার স্বপ্ন যদি পূরণ করতে হয় তুমি ইনসাইন লেভেলে পরিশ্রম করো, ইনসাইন ডেডিকেশন নিয়ে আসো পড়াশোনার ভিতরে। এখন শীতকাল, তোমরা অনেকে ঘুমির থেকে উঠো সকাল 12টা 1টা, ডোন্ট ডু দিস। সকাল 12টা 1টায় ঘুম থেকে উঠো না, তুমি সকাল 6টায় ঘুম থেকে ওঠা ট্রাই করো। এবং মানুষ এই দুনিয়ায় এমন কিছু নেই যা মানুষ চাইলে পারে না, সকাল 6টায় ঘুম থেকে ওঠা কিচ্ছু না। তোমরা অনেকে বলবা যে ভাই গ্রিজ হয়ে যায়, ভাই তুমি তো কিছু না কিছু, তুমি তো অবশ্যই কম্বল ইউজ করো না, তুমি তো অবশ্যই তোমার জ্যাকেট ইউজ করো, হুডি ইউজ করো। সো এক্সকিউজ দেখায়ও না। এক্সকিউজ যদি তুমি দেখাও, তুমি আজকে এক্সকিউজ দেখায় তুমি মুক্তি পাইলা, আজকে এক্সকিউজ দেখায় তুমি 2 ঘন্টা বেশি ঘুমাইলা, কোনো প্যারা নেই, এই এক্সকিউজটা তোমার একদিন বার্ডেন হয়ে যাবে। এখন যদি তুমি এক্সকিউজ না দেখায় নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াশোনা করো, শীতকে উপেক্ষা করো, ঠিক আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি হিটারে পানি গরম করে তুমি জাস্ট একটা চা খেয়ে পড়তে বসো, ঠিক আছে? তুমি এইটার বেনিফিট পাবে এবং বেনিফিট পাবে। তুমি যদি আজকে পরিশ্রম করো, তুমি সামনের দিনে এই পরিশ্রমের বেনিফিটটা পাবে। বাট তুমি যদি আজকে পরিশ্রম না করে তুমি আজকে অলসতা করো, এই অলসতার তোমার যে খেসারত তোমার দেওয়া লাগবে সামনের দিনগুলোতে, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি তুমি এখন পরিশ্রম করো, তোমার এই যে বর্তমান কারেন্ট সিচুয়েশনটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, কারেন্ট সিচুয়েশনটা অনেক বেশি টাফ হবে, বাট তোমার এই ডিফিকাল্ট সিচুয়েশনটা তোমার ফিউচারটাকে একটা শেপে নিয়ে আসবে, ফিউচারটা খুব ভালো একটা ফর্মে নিয়ে আসবে। বাট তুমি যদি এখন অলসতা করো, ঠিক আছে, তাইলে তোমার এই অলসতা তোমার এখন বর্তমান দিনগুলোকে সহজ করবে, বাট সামনের দিনগুলোকে যথেষ্ট পরিমাণ কঠিন করবে, হার্ড করবে, টাফ করবে, ঠিক আছে? লাইফ ইজ নট এ বেড অফ রোসেস। জীবন কিন্তু ওই যে এত সুন্দর বা এত সোজা না, জীবন কিন্তু এরকম কুরুক বাঁকা, ঠিক আছে? একদম যথেষ্ট পরিমাণ বাঁকা, আপ ডাউনে ভরা, ঠিক আছে? সো তুমি মাইন্ডসেটটা এমন রাখো যে আমার যাই হোক, আমার পরিশ্রম করতে হবে, আমার এই 26 সাল আসতেছে, আমার এই 26 সালে যেন কোনো রকমের কোনো ডাউনফল না থাকে। 26 সাল আমার জন্য যথেষ্ট সাকসেসের একটা ইয়ার হোক। 26 সালে আমি নিজের সর্বোচ্চ ইফোর্ট দিব, নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিব, এখানে কোনো ধরনের কোনো আমি অলসতা দেখাবো না, নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিব, ঘুম পড়বো না, ঘুম বাদ, ঘুম যতটুকু পড়া উচিত সকাল 5টা 6টায় উঠে যাব, বই পড়বো, ঠিক আছে? যারা সকাল 5টা বা 6টায় ঘুম থেকে উঠবা তাদের কাছে দিন, ঠিক আছে? শোনো, জীবনে যদি তুমি সফল হতে চাও স্টুডেন্ট লাইফে, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করতেই হবে। তুমি যদি সকালবেলা ঘুম থেকে পড়াশোনা করো, মানে ঘুম থেকে উঠে অর্থাৎ 5টা বা 6টা নাগাদ উঠে পড়াশোনা শুরু করতে পারো, তুমি স্টুডেন্ট হিসেবে যত গাধা গরু হও না কেন, তোমার জীবনে সফলতাকে আটকাইতে পারবে না। তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি এটা কন্টিনিউ করতে পারো মিনিমাম 6-7 মাস বা 1 বছর, তুমি স্টুডেন্ট লাইফে যে পর্যায়ে থাকো না কেন, একদম লোয়েস্ট থাকলেও তুমি জীবনে সফল হইতে পারবা। কারণ ওই সকালবেলায় পড়াশোনা তুমি যখন ডেডিকেশন নিয়ে করবা, নিজের জিদ থেকে করবা, নিজের একটা মানে কি বলবো যে একটা ইগো থেকে করবা যে আমি এই পরীক্ষায় এটা পারি নাই, তোমার ইগো যখন হার্ড হবে, তোমার হার্ট ও ইগোটাকে যখন তুমি প্রপারলি ইউজ করতে পারবা, দেন তোমার সফলতার মানে যে পার্সেন্টেজটা মানে কি বলবো, যদি 1% থাকতো, এই 1% থেকে 99% চলে যাবে। এবং ওইভাবে যদি তুমি মানে কনসিস্টেন্সি মেনটেন করে তোমার এই যে পরিশ্রমটা কি করতে পারো, কন্টিনিউ করতে পারো, দেন তুমি অবশ্যই সফল হবে। এটা গ্যারান্টেড ফর শিওর, আমি তোমাকে লিখে দিলাম। সো এই মাইন্ডসেট নিয়ে আসো, আমাকে সফল হইতে হবে, সফল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, কারণ উইদাউট হার্ড ওয়ার্ক আমরা কেউ সফল হইতে পারবো না। আমাদের সফলতা টোটালি ডিপেন্ড করে হার্ড ওয়ার্কের উপরে। আমি যদি হার্ড ওয়ার্ক করি দেন আমি সফল হইতে পারবো, আদারওয়াইজ আমি সফল হইতে পারবো না। সো সফলতা তোমার আসবে, কিন্তু ঘুমাই না, সফলতা আসবে সকাল 10টায় ঘুম থেকে না, সফলতা আসবে সকাল 12টায় ঘুম থেকে না। অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি সফল হইতে চাও, তোমার পড়ালেখাতে যদি সফল হইতে হয়, তুমি সকাল 5টায় উঠে পড়াশোনা শুরু করো, তুমি সফল হবা, আমি তোমাকে লিখে দিলাম। তুমি এইচএসসিতে যদি টেস্টে ফেলও করো, তুমি মানে এইচএসসি মেইন এইচএসসি এক্সামে তুমি এই টেস্টে ফেল করা এক্সামে তুমি গোল্ডেন এ প্লাস পাইতে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটি ও বাংলাদেশ সবগুলো ভালো ইউনিভার্সিটি চান্স পাইতে পারো অ্যাডমিশন পিরিয়ডে, যদি এইটা তুমি এই লিগেসিটা কন্টিনিউ করতে পারো,
তুমি যদি পড়াশোনার কন্টিনিউ যে ওয়েটা এটা যদি ধরে রাখতে পারো, পরিশ্রম করতে পারো, ইগোকে ধরে রেখে আগাইতে পারো, ইগো যখন তোমার হার্ট হবে আমি পারি না কিন্তু এখন পারবো, তখন তুমি পারবা। ঠিক আছে, গ্যারান্টেড। মাইন্ডসেট এমন রাখো যে আমার সামনে যা আসুক, আমার যেটা টার্গেট এটা আমি ফিল আপ করবো, নাথিং এলস।